ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর অঙ্ক বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট ওর সমাধান করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো একের দাগের একটা কি বলছে, পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় কত পার্সেন্ট। তাহলে এটা কিভাবে হবে দেখি। ধরে নেবো যে ধরি মূল্য 100 টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে মূল্য কত হবে, 100 মাইনাস কি 100 ইন্টু 10 এর 100, যেহেতু প্রথমে 10% ছাড়, তাহলে 100 10% ছাড়, তাহলে 100 থেকে 100 তাহলে বিয়োগ করতে হবে, 100 বিয়োগ 100 ইন্টু 10 এর 100। এখান থেকে দেখো কত হচ্ছে, প্রথম ক্ষেত্রে 90 টাকা, তাহলে প্রথম ক্ষেত্রে 90 টাকা, তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে 10% ছাড় মানে 90 টাকা থেকে 10% ছাড়, তাহলে 90 টাকা মাইনাস 90 ইন্টু 10 এর 100, আবার 10% যেহেতু 10 এর 100, তাই এখান থেকে দেখো এটা হচ্ছে কাটাকাটি করে বিয়োগ করলে 81 টাকা। তাহলে মোট ছাড় কত হবে, তাহলে এই 100 টাকা থেকে এই 81 টাকা বিয়োগ করতে হবে। দেখো 100 মাইনাস 81 তাহলে 19 টাকা, তাহলে মোট ছাড় তাহলে 19 টাকা। আর 19 টাকাটাকে পার্সেন্টেজে করে দেবো, দেখো 100 ইন্টু 19 এর 100, এখান থেকে 100 আর 100 কেটে গেলে 19%, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। শূন্যস্থান পূরণ করো, মূলদ সংখ্যার বিয়োগ ড্যাশ নিয়ম মেনে চলে না। তাহলে মূলদ সংখ্যার বিয়োগ কি বিনিময় নিয়ম মেনে চলে না। দেখো এটা বিনিময় নিয়ম মেনে চলে না, কারণ হচ্ছে আমরা একবার যদি বিয়োগ করি তাহলে দুটো আমাদের রেজাল্ট আলাদা হবে, সেম হবে না, তাই এটা হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে না, এটাকে বিনিময় নিয়ম বলে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখে নিই। নেক্সট অঙ্ক দেখো, a বাই বি মাইনাস বি বাই এর দুটি উৎপাদক নির্ণয় করো যাদের সমষ্টি a বাই বি প্লাস বি বাই এ। চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো a বাই বি মাইনাস বি বাই এ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা ভগ্নাংশের বিয়োগ করে নেবো। এখান থেকে এ বি হচ্ছে লসাগু আসলো, আর ওপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, দেখো এখান থেকে 1, এটা মানে কি 1 বাই বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে দেখো এটা কি হবে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি বাই বি আকারে লিখতে পারি। তাহলে এরপরের লাইনে দেখো কি হয়েছে, এ প্লাস বি বাই এ মানে কি, এটা এ বাই এ প্লাস বি বাই এ, এটাকেই তো ভগ্নাংশে যোগ করলে আমরা এটা পাবো, তাই আমরা এটাকে ভেঙে এটাই লিখতে পারি এ বাই এ প্লাস বি বাই এ। আবার দেখো এ মাইনাস বি বাই এ কে লিখতে পারি কিভাবে, এ বাই বি মাইনাস বি বাই বি। এখান থেকে এ আর এ কেটে গেলে কত থাকবে, 1 প্লাস বি বাই এ ইন্টু এ বাই বি মাইনাস বি, আর বি কেটে গেলে কত থাকবে 1। তাহলে এই দুটোই হলো আমাদের কি হচ্ছে দুটি উৎপাদক, আমাদেরকে দুটি উৎপাদক নির্ণয় করতে বলেছে যাদের সমষ্টি কি এ বাই বি প্লাস বি বাই এ। তাহলে আমরা এবার সমষ্টিটা মিলছে এখানে দেখে নেবো। দেখো তাহলে উৎপাদক দুটির যোগফল তাহলে কি হবে, 1 যোগ বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস 1, এখান থেকে 1 আর মাইনাস 1 কেটে গেলে দেখো এ বাই বি প্লাস বি বাই এ, তাহলে এটা হচ্ছে মিলছে। তাহলে আমাদের দুটো উৎপাদক কি 1 প্লাস বি বাই এ ইন্টু এ বাই বি মাইনাস 1, তাহলে এই দুটো আমাদের উৎপাদক। তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে, এম এন বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব কত। তাহলে এম এন বিন্দুটির দূরত্ব কি হবে দেখো, তাহলে এম এন দেখো এখানে এম আর এন যদি আমরা এখানে ধরি এদিকে, তাহলে হচ্ছে আমাদের এম এক্স এর দিকে এম আর ওয়াই এর দিকে এন। তাহলে এম এই বিন্দুটি থেকে এই বিন্দুটির এক্স অক্ষের সাথে দূরত্ব দেখো এটা তাহলে কত হবে, এটা তাহলে এন একক হবে। তাহলে অতএব এম এন বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে দেখো এন একক। এবার নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, সত্য না মিথ্যা, একটি ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে মিথ্যা, সেটা বড় হয় সবসময়। ত্রিভুজটির পরিসীমা কি হয়, ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হয়, তাহলে এটা কি আমাদের তাহলে আমাদের মিথ্যা হবে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি হলে বহুভুজটির কর্ণের সংখ্যা কত। তাহলে কর্ণের সংখ্যাটা এখানে কিভাবে বের করবো চলো দেখি। তাহলে দেখো বহিঃকোণ তাহলে কত হবে, এই তো অন্তঃকোণ 108 ডিগ্রি বলেছে, এখান থেকে বহিঃকোণ 180 ডিগ্রি থেকে বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে দেখো এখানে 72 ডিগ্রি বেরিয়েছে, আর আমরা ধরে নেবো কি বাহুর সংখ্যা এন। বাহুর সংখ্যা যদি এন হয় তাহলে বাহুর সংখ্যা বের করার নিয়ম কি, এই 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করতে হয়, বহিঃকোণ যেহেতু 72, তাহলে 360 ডিগ্রি কে 72 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার কত হবে দেখো 5টি। তাহলে বাহুর সংখ্যা বেরিয়ে গেল কটি, 5টি। এর কর্ণের সংখ্যা বের করতে গেলে দেখো এই সূত্রটা কাজে লাগবে, n ইন্টু n মাইনাস 3/2, এখানে n এর মান 5, তাহলে 5টা বসিয়ে দেবো আমরা, 5 ইন্টু 5 মাইনাস 3/2, এখান থেকে 5 ইন্টু
5 - 3 মানে 2, 2/2, 2 কেটে গেলে আমাদের কত থাকবে 5। তাহলে করণের সংখ্যা কত 5টি। 2 এর দাগের একটা দেখো কি বলছে, 1 এর 3 প্লাস 1 এর 15 প্লাস 1 এর 35 প্লাস 1 এর 36 প্লাস 1 এর 99 প্লাস 1 এর 143 এর সরলতম মান কত। তাহলে চলো এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো এইটাকে আমরা প্রথমে কি করব, এইটাকে 3 কে আমরা কিভাবে লিখতে পারি 1 × 3 হিসাবে, আবার হচ্ছে 15টাকে কিভাবে লিখতে পারি 3 × 5 হিসাবে, আবার 35টাকে কিভাবে লিখতে পারি 5 × 7 হিসাবে, আবার হচ্ছে 1 এর 63টাকে দেখো 7 × 9, আবার 99টাকে 9 × 11, আবার 143টাকে 11 × 13। এখান থেকে দেখো এবার কি করা হবে, এইখানে হচ্ছে ওপরে 2 দিয়ে আর গুণ করে দেবো আর নিচে 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে পরে আমাদের সেমই থাকবে। তো এরপর কি হবে দেখো 1 এর 2 ইন্টু, তাহলে যদি 1 এর 2 দিয়ে সব গুণ করি 1 এর 2 আমরা কমনে রাখতে পারি, তাহলে 1 এর 2 ইন্টু আবার 2টা উপরেই রেখে দেবো, তো 2/1 × 3 প্লাস 2/3 × 5 প্লাস 2/5 × 7, এরকম করে সবার উপরে 2 দেওয়া হবে। এবার দেখো এবার কি হবে, এইবার 1 এর 2 যেরকম আছে সেরকমই রেখে এইখানে 2টা কিভাবে পাবো দেখো, এই 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাওয়া যাচ্ছে, দেখো 3 - 1 হিসাবে রেখে দেবো। আবার এখানে 5 - 3 করলে 2 পাওয়া যাবে, আবার এখানে 7 - 5 করলে 2 পাওয়া যাবে। তাহলে এরকম করে সবগুলো আমরা বাকিগুলো করে নেব। তারপরে কি করা হবে দেখো, এইখানে দেখো এই 3 আর হচ্ছে 3 আর 1, এবার কি করা হবে দেখো, এটা 3 - 1 1 - 3, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগের আগের স্টেপটা হবে। তাহলে এখানে হচ্ছে 3 এর 1 × 3, আবার হচ্ছে -1 এর 1 × 3, এইটা মানেই কি, এইটা মানেই 3 - 1/1 × 3, এইটা মানেই হচ্ছে 3 - 1/1 × 3। তাহলে এখান থেকে আমরা এটা 3/1 × 3 -1/1 × 3, আবার একইভাবে এইটাও দেখো 5 - 3/3 × 5 মানে কি 5 এর 3 × 5 -3/3 × 5, তার এর পরের স্টেপটাই তো এটা হয়, তাই জন্য এটা 5 এর 3 × 5 -3/3 × 5। তো এবার দেখো এই একইভাবে বাকিগুলো করে নেবো, এইখানে সেম ভাবে করে নেওয়ার পর এইবার দেখো এই 3 আর এই নিচের 3 আর উপরের 3 কেটে যাবে, আর এখানে দেখো উপরের 5 এই নিচের 5 কেটে যাবে, এই 3 কেটে যাবে, একইভাবে এই 7 কেটে যাবে, এরকম করে বাকিগুলোও কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো আমাদের কি থাকবে, প্রথম থেকে দেখো এটা 1 থাকবে, উপরে 3 আর 3 কেটে গেলে 1 থাকবে, মাইনাস 1 এর 3, আবার প্লাস এখানে 1 এর 3 থাকলো, আবার মাইনাস 1 এর 5, আবার প্লাস এখান থেকে 1 এর 5 থাকবে, এখানে মাইনাস কি থাকবে 1 এর 7 প্লাস 1 এর 7, আবার প্লাস 1 এর 9 প্লাস 1 এর 9, এখানে মাইনাস 1 এর 11 প্লাস 1 এর 11 মাইনাস 1 এর 3। এইখানে হচ্ছে এবার কি হবে, আমরা কি করব দেখো, এবার এই -1 এর 3 প্লাস 1 এর 3ও কেটে যাবে, দেখো এইখানে এইগুলোও কেটে যাবে পরপর, এইটাও কেটে যাবে, কেটে গিয়ে আমাদের হচ্ছে এখানে লাস্টের -1 এর 3 পড়ে থাকবে, আর এখানে 1 পড়ে থাকবে, এইখানে তাহলে 1 - 1 এর 3, এইটাকে এবার কি করা যায়, এইটাকে ভগ্নাংশের বিয়োগ করব, 1/1 এর 2 ইন্টু 13 - 1 হবে উপরে আর নিচে 13 হবে। তাহলে এখান থেকে এটা কি হলো 1 এর 2 ইন্টু 12 × 13, তাহলে এইখানে 2 আর 12 কে কাটাকাটি করলে 6 × 12, তাহলে আমাদের অ্যান্সার কত 6 এর 13। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো বলছে আমার দাদার কাছে 75 টাকা আছে এবং আমার কাছে 50 টাকা আছে, আমার থেকে দাদার কাছে শতকরা বেশি কত টাকা বেশি আছে। তো এটা কিভাবে হবে দেখে নিই। তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী কি দাদার কাছে বেশি আছে কত টাকা, 75% - 50%, 75 - 50, তাহলে 25 টাকা। তাহলে দাদার কাছে হচ্ছে 25 টাকা বেশি আছে, তাহলে দাদার কাছে শতকরা বেশি আছে কত, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 25/50 × 100 করে দিলেই বেরিয়ে যাবে এটা। তাহলে এই 25টা আমরা উপরে রাখবো, আর যেহেতু হচ্ছে আমার কাছে কত আছে 50, দেখো এখানে কি বলা আছে আমার কাছে আছে 50 টাকা, তাহলে আমারটা দিয়ে হচ্ছে আমারটাকে হচ্ছে নিচে বসাতে হবে, এখানে দেখো আমার টাকাটাকে নিচে, আর হচ্ছে যেহেতু দাদার কাছে শতকরা কত বেশি আছে এটা আমরা বের করতে চাইছি, তাহলে উপরে হচ্ছে 25 টাকা বেশি আছে যতটা, আর নিচে আমার কাছে যত টাকা আছে ইন্টু 100 করলেই কাটাকাটি করলে 50%, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি, x + 1/x = 3 হলে x⁵ প্লাস 1/x⁵ কত। তাহলে এটা কিভাবে হবে দেখো, x + 1/x² করে নেবো, আমরা দুদিকে স্কোয়ার করে নেবো, আবার এটাকে 3 স্কোয়ার করে নেবো, উভয় দিকে আমরা কি করবো স্কোয়ার করে নেবো। উভয় দিকে স্কোয়ার করলে এটা দেখো a + b² হোল স্কোয়ারের সূত্র, এটা তাহলে কি হয় a² + 2ab + b², তাহলে এখান থেকে এটা x² + 2x × 1/x + 1/x² সমান এটা 3 গুণ করলে 9,
আবার এখান থেকে এই এক্স কেটে গেলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² থাকবে, এই দুদিকেরটা থাকবে সমান কত 7 হবে, কারণ এই দুইটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, বিয়োগ করলে 7 হবে। এখান থেকে এটা এক্স প্লাস 1/x², এবার আমরা কিউব করে নেব, সমান 3 কিউব, উভয় দিকে কি করব কিউব করে নেব। কিউব করলে কি হবে x³ প্লাস 1/x³, তাহলে a³ প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটা হবে সমান 27, যেহেতু এটা হচ্ছে 3 কিউব। আর এখানে হচ্ছে x³ প্লাস 1/x³, এখান থেকে x আর x কেটে গেলে 3 ইন্টু x প্লাস 1/x থাকবে, তাহলে x প্লাস 1/x এর মান কত 3। দেখো x প্লাস 1/x এর মান আমাদেরকে প্রথমেই দেওয়া ছিল, এখানে দেখো 3, তাহলে এই 3টা আমরা এখানে বসিয়ে নেব। তাহলে এখানে 3 বসালে 3 3 9, এইটা করতে পারবো। তাহলে এখান থেকে x³ প্লাস 1/x³ এর মান কত হবে এই 27 মাইনাস 3 3 9, এটা এদিকে গেলে মাইনাস 9 হয়ে যাবে, তাহলে 27 মাইনাস 9 তাহলে 18। এখন আমরা কি করব গুণ করব দুটোকে, তাহলে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ কে আমরা যদি গুণ করি তাহলে এখানে কি হবে 7 ইন্টু 18, তাহলে এইখানে যেহেতু হচ্ছে x² প্লাস 1/x² সমান 7, আর হচ্ছে এখানে x³ প্লাস 1/x³ সমান 18, তাহলে দুটোকে যদি আমরা গুণ করি দেখো এইটা পাবো x⁵ প্লাস 1/x⁵। তাহলে এখানে x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ যদি গুণ করি এখানে x² x³ তাহলে কি হবে x⁵ প্লাস x² ইন্টু 1/x³ থাকবে, তাহলে এইটা দেখো নিচে 1/x হয়ে যাবে, এটা কাটাকাটি করলে নিচে x থাকবে শুধু, এটা দেখো 1/x প্লাস এখানে হচ্ছে এইটা উপরে কাটাকাটি করলে উপরে শুধু একটা x হবে, দেখো x প্লাস 1/x⁵ সমান 126, 7 আর 18 গুণ করলে 126ই থাকবে। এখান থেকে তাহলে আমরা এই 1/x প্লাস x এর মানটা বসিয়ে দেবো, দেখো এটার মান 3, এই 3টা এদিকে গেলে 126 মাইনাস 3 হয়ে যাবে, তাহলে x⁵ প্লাস 1/x⁵ সমান 126 মাইনাস 3 সমান কত 123। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 4টা a সমান 999, b সমান 998, c সমান 997 হলে a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca এর মান কত। তো এটা কিভাবে হবে দেখি, তাহলে দেখো a² প্লাস b² এটা আছে, তো এইবার এটাকে কি করব আমরা 1/2 কমন নিয়ে ভিতরে আবার 2 গুণ করে দেবো, এবার দেখো এটাই হবে। কি হবে আমরা এটাই করব 1/2 ইন্টু 2 ইন্টু a² প্লাস 2 ইন্টু b² প্লাস 2 ইন্টু c² সবার সাথে 2 গুণ হয়ে যাবে। দেখো এরপরের লাইনে কি হবে 1/2 ইন্টু a² মাইনাস 2ab প্লাস b², এই হিসাবে লিখতে পারি, কারণ দুটো a², তাহলে একটা a² আমরা নেবো, আর যেহেতু দুটো হচ্ছে 2ab তাহলে মাইনাস একটা 2ab নিতে পারবো, আবার প্লাস যেহেতু দুটো b² এখান থেকে আমরা একটা b² নিয়ে নেবো। তাহলে এটা কি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রতে আমরা করে নিতে পারবো, এটা এর পরের স্টেপটা দেখো a মাইনাস b হোল স্কোয়ার হবে। একইভাবে এটা b² মাইনাস 2bc প্লাস c², এটা আমরা করতে পারবো, এখানে একটা b হবে। তাহলে হচ্ছে তাহলে দেখো এটা হচ্ছে 2bc প্লাস c², আর এখান থেকে প্লাস c² মাইনাস 2ca প্লাস a², এখান থেকে এটা আবার 1/2 ইন্টু এইটা হচ্ছে আমরা a মাইনাস b হোল স্কোয়ার, এটা b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, এটা b মাইনাস c হোল স্কোয়ারের সূত্র, আর এটা c মাইনাস a হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখান থেকে a মাইনাস b এর মানটা আমাদের কত আছে 999, এর মানটা কত আছে 999, আর b এর মানটা 998, তাহলে এটা বিয়োগে বসিয়ে দেবো। আবার এইটাও দেখো b এর মানটা, আবার c এর মানটা, আবার একই হবে c এর মানটা এর মানটা বিয়োগ দিয়ে হোল স্কোয়ার রেখে দেবো। 1/2 ইন্টু এখানে তাহলে 1 হবে প্রথমের মান, তারপর দ্বিতীয় মান 1, তারপর একটা -2, তাহলে এখানে 1² প্লাস 1² প্লাস -2 হোল স্কোয়ার, এখান থেকে 1/2 ইন্টু 1 প্লাস 1 প্লাস 4, তাহলে এখান থেকে 1/2 এইগুলো যোগ করলে 6, তাহলে কাটাকাটি করলে কত হবে এই দুইটা উপরে 3 হবে কাটাকাটি করলে, তাহলে এটা হচ্ছে 3 অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, নেক্সট দেখো বলছে সকাল 8টার সময় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার অন্তর্গত ক্ষুদ্রতর কোণটির মান 3x প্লাস 3 হলে x এর মান কত। তাহলে এটা কিভাবে হবে দেখি, দেখো সকাল 8টার সময় মিনিটের কাঁটা 12-এর ঘরে থাকে, তাহলে ঘন্টার কাঁটা যদি 8-এর ঘরে থাকে তাহলে প্রতিটি ঘন্টার ব্যবধান কত 30 ডিগ্রি হয়, যেহেতু পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, আর 12টা হচ্ছে আমাদের কটা ঘন্টা থাকে 12টা, তাহলে আমরা যদি 360 কে 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি মান হচ্ছে
30 ডিগ্রি করে হবে। তাহলে প্রতিটি ঘন্টার ব্যবধান কত? 30 ডিগ্রি। তাহলে 8টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? যখন 8টা বাজবে তাহলে 4 × 30 ডিগ্রি সমান 120 ডিগ্রি। যেহেতু 8টা আর 12টার মধ্যে ঘন্টার পার্থক্য কত? 4 ঘন্টা। তাহলে 4 × 30 ডিগ্রি সমান 120 ডিগ্রি হবে। তাহলে শর্ত অনুযায়ী কি 3x + 3 সমান 120 ডিগ্রি। যেহেতু আমাদের এখানে কি বলা ছিল দেখো, দেখো ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার অন্তর্গত ক্ষুদ্রতর কোণটির মান 3x + 3। তাহলে এই মানটা 3x + 3 মানে 120 ডিগ্রি শর্ত অনুযায়ী। তাহলে 3x এখান থেকে 3x 120 থেকে 3 বাদ হয়ে যাবে, গেলে কত থাকবে? 117। এই 3টা দিকে গেলে -3। তাহলে হচ্ছে এখান থেকে x এর মানটা কত পাবো? 117/3 সমান 39। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এ সমান 60 ডিগ্রি হলে কোণ বি ও সি এর মান কত? তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর বি আর সি অন্তঃসমদ্বিখণ্ডক, দেখো এখানে ও বিন্দুতে ছেদ করে। দেখো এটা ও বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুতে তাহলে উৎপন্ন কোণটি 90 ডিগ্রি হয় এবং তৃতীয় কোণের 90 ডিগ্রি এবং তৃতীয় কোণের অর্ধেকের যোগফলের সমান হয়। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি আর তৃতীয় কোণের অর্ধেকের যোগফলের সমান হয়। তাহলে অর্থাৎ কি কোণ বিওসি সমান কি হবে? 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ এ। এই কোণটা তৃতীয় কোণের হাফ তৃতীয় কোণের যোগফলের সমান হয়। 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ এ হয় কোণ বিওসি সমান। তাহলে আমরা কোণ বিওসি এর মানই বের করবো। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ এ মানে কত? 60। তাহলে এখানে 90 ডিগ্রি প্লাস এখানে কাটাকাটি করলে কত হবে? 30। তাহলে এখান থেকে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 3 দাগের একটা দেখো কি বলছে, একজন ঠিকাদার 96 দিনে একটি নির্মাণ কাজ শেষ করার চুক্তিপত্রে সম্মতি জানানোর পর 100 জন শ্রমিক নিযুক্ত করলেন, কিন্তু দেখলেন যে 1/6 সময়ে মাত্র 1/7 কাজ শেষ হয়েছে। যথাসময়ে কাজটি শেষ করতে হলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে? তাহলে এই অঙ্কটা কিভাবে হবে চলো দেখি। মোট কাজের সময় কত? 96 দিন। আর প্রাথমিকভাবে নিযুক্ত শ্রমিক সংখ্যা 100 জন। দেখো এখানে 96 দিনে কাজটি শেষ করা চুক্তিপত্রে সম্মতি জানিয়েছেন, আর মোট হচ্ছে 100 জন শ্রমিক নিযুক্ত করেছেন। তাহলে 100 জন আর 1/6 সময় মাত্র 1/7 কাজ শেষ হয়েছে। তাহলে 1/6 মানে সময় মানে কত? 1/6 × 96। ওখানে 96 আছে আর 1/6 মানে 1/6। 1/6 × 96। তাহলে কাটাকাটি করলে এটা দেখো 16 দিন হবে। আর 16 দিনে সম্পন্ন কাজের পরিমাণ কত? 1/7 মানে 1/7। তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ কত? 1 - 1/7। যেহেতু মোট কাজের পরিমাণ 1 অংশ, তাহলে এই কাজ যতটুকু কাজ শেষ হয়েছে সেইটুকু যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে অবশিষ্ট কাজের পরিমাণটা জানতে পারবো। দেখো 6/7। অবশিষ্ট কাজের পরিমাণ কত? 6/7। আর অবশিষ্ট সময় কত? 96 দিন হচ্ছে কাজ সম্পন্ন করার এখানে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি। তাহলে এই দেখো অবশিষ্ট সময় তাহলে 96 - 16, এখানে 16 দিন। তাহলে এই 16 বিয়োগ করলে 80 দিন। অবশিষ্ট সময় কত? 80 দিন। তাহলে এখানে দেখো 16 দিনে 1/7 100 জন শ্রমিক করতে পারেন। তাহলে 80 দিনে 6/7 করতে কতজন শ্রমিক লাগবে? এইখানে এটাই চেয়েছে, যত সময় কাজটি শেষ করতে হলে আর কতজন শ্রমিক নিযুক্ত করতে হবে। তো চলো এইটা দেখো কি করে হচ্ছে। আর এখানে দেখো কাজের পরিমাণটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে দিন সংখ্যা আর শ্রমিক সংখ্যা কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক হবে। কারণ আমরা যদি বেশি শ্রমিক লাগাই তাহলে আমাদের হচ্ছে দিন সংখ্যা কমে যাবে, আবার দিন সংখ্যা বেড়ে গেলে শ্রমিক সংখ্যাও কমে যাবে। তাহলে এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক, আবার দেখো আবার নেক্সটটা দেখো, আবার যদি আমরা দিন সংখ্যাকে স্থির রাখি তাহলে কাজের পরিমাণের সঙ্গে শ্রমিক সংখ্যা, আমরা যদি কাজের পরিমাণ বাড়াতে চাই তাহলে শ্রমিক সংখ্যাও বাড়াতে হবে। তাহলে আমাদেরকে এইটা কি সম্পর্ক হচ্ছে? দেখো আমাদের এটা সরল সম্পর্ক হচ্ছে।
তাহলে এটা সরল সম্পর্ক। নির্ণয় এবার শ্রমিক সংখ্যা, আমাদেরকে শ্রমিক সংখ্যা বের করতে হবে। আর শ্রমিক সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, যেহেতু এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তাহলে এটাকে আমরা ঠিক রাখবো, এটা 16/80 রাখবো। আর এইটা হচ্ছে সরল সম্পর্ক, এটাকে তাহলে 6/7/1 করবো। এটা উল্টে যাবে, যেহেতু সরল হলে উল্টে যাবে। দেখো 16/80 ইন্টু 6/7/1 ইন্টু এইটা করবো শ্রমিক সংখ্যা 100। তাহলে করলেই আমাদের শ্রমিক সংখ্যা বেরিয়ে যাবে। দেখো এখান থেকে এবার 6/7কে ইন্টু দিয়ে 7-এর 1 করে গুণে উল্টে দেওয়া যায়, তাহলে এটা 7-এর 1 হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো করলে কত হবে, 120 জন। তাহলে আমাদেরকে 120 জন তাহলে মোট হচ্ছে শ্রমিক সংখ্যা লাগবে। তাহলে অতিরিক্ত শ্রমিক চেয়েছে আমাদের, এখানে অতিরিক্ত কতজনকে নিযুক্ত করতে হবে, দেখো 120 থেকে তাহলে 100 বিয়োগ করব। যেহেতু প্রথমে 120 জন নিযুক্ত হয়েছিল, তাহলে অতিরিক্ত লাগবে কত, 20 জন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট দেখো 3-এর দাগের 2-এরটা কি বলছে, এ বি ও সি প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পর বি কে চলে যেতে হলো, তাহলে বাকি কাজটি এ ও সি কতদিনে শেষ করতে পারবে। এটা কিভাবে হবে তাহলে দেখে নিই। তাহলে দেখো ধরি সমগ্র কাজের পরিমাণ 1 অংশ, তাহলে মোট কাজ কি 1 অংশ। এ হচ্ছে 10 দিনে করে কত, 1 অংশ, তাহলে এ 1 দিনে কত করবে, 1/10 অংশ। আবার বি 12 দিনে কাজ করে 1 অংশ, বি তাহলে 1 দিনে কাজ করবে কত, 1/12 অংশ। আবার সি 15 দিনে কাজ করে 1 অংশ, সি তাহলে 1 দিনে কাজ করবে 1/15 অংশ। এ বি ও সি তাহলে একত্রে 1 দিনে কাজ করবে কত, সব 1 দিনে কাজ করাগুলো আমরা যোগ করবো, কাজের অংশগুলো। 1/10 যোগ 1/12 যোগ 1/15 করবো। তাহলে এ বি ও সি 1 দিনে কাজ করে, এটাকে আমরা ভগ্নাংশের যোগ করলে কত হবে, দেখো 15/60 অংশ। এখান থেকে কাটাকাটি করলে 1/4 অংশ। তাহলে 1 দিনে কাজ করছে 3 জনে, 1 দিনে 1/4 অংশ কাজ করছে। দেখো 1 দিনে কাজ করে 1/4 অংশ 3 জনে। এ বি ও সি একত্রে 3 দিনে কাজ করে 3/4 অংশ। বাকি কাজ কত, 1 - 3/4 অংশ সমান কি 1/4 অংশ। তাহলে এটা যদি ভগ্নাংশের বিয়োগ করি, তাহলে বাকি কাজ কত, 1/4 অংশ বাকি। তাহলে এ ও সি একত্রে, এবারে হচ্ছে এ ও সি কতদিন ওটা শেষ করবে যেহেতু চেয়েছে, তাহলে আমরা এ ও সি এর একত্রে 1 দিনের কাজটা বের করে নেবো। তাহলে এ ও সি একত্রে 1 দিনে কাজ করবে কত, 1/10 যোগ 1/15। যেহেতু ওরা দেখো এখানে 1 দিনে কাজ করে 1/15, আর বি 1 দিনে কাজ করে 1/12। আর আমাদের এইখানে এ ও সি চেয়েছে, তাহলে আমাদেরকে এটা নিতে হবে। দেখো এ 1 দিনের কাজ করে 1/10, তাহলে 1/10 আর 1/15 যোগ করতে হবে, করলে এটা ভগ্নাংশের যোগ করলে 1/6 অংশ। তাহলে এ ও সি একত্রে 1/6 অংশ কাজ করে কত দিনে, 1 দিনে। তাহলে এ ও সি একত্রে 1 অংশ কাজ করবে কত, 1/1/6 ভাগ হয়ে যাবে। দেখো 1/1/6, তাহলে এটা হচ্ছে 6 দিনে। এটা হচ্ছে গুণে উল্টে গেলে ওপরে 6 হয়ে যাবে, তাহলে 6 দিনে। তাহলে এ ও সি একত্রে 1/4 অংশ কাজ করবে কত দিনে, যেহেতু আমাদের 1/4 অংশ বাকি। দেখো কত বাকি কাজ, এখানে দেখো বাকি কাজ কত, 1/4 অংশ। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 1/4 ইন্টু 6, তাহলে এখানে কাটাকাটি করলে 3/2, তাহলে এটা হচ্ছে 3/2 দিনে হবে। আর 3/2 মানে কি 1/1/2 দিন। তাহলে এটা হচ্ছে 1/1/2 দিনে কাজটি করবে এ ও সি। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট দেখো 3-এর দাগের 3-এরটা কি বলছে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:11 ও 5:21। এই 2 প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত 7:32 হবে। তাহলে এটা কিভাবে হবে দেখে নিই। তাহলে আমরা ধরে নেবো যে প্রথম প্রকারের স্টিলের x এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিল সাথে হবে। তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত আছে, 2:11। তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়ামের পরিমাণ কত হবে, তাহলে এটা হচ্ছে 2 যোগ 11 ইন্টু x। তাহলে প্রথম প্রকারে হচ্ছে স্টিল কত আছে, x একক, তাহলে এখানে 2/2 যোগ 11 ইন্টু x, তাহলে 2x/13 একক। প্রথম প্রকারে এটা ক্রোমিয়ামের পরিমাণ। আবার প্রথম প্রকারে আমরা স্টিলের পরিমাণটা বের করে নেব। তাহলে স্টিলের পরিমাণ বের করতে গেলে কি করতে হবে, আবার 11/2 যোগ 11 ইন্টু x, এখানে 11x/13 একক। তাহলে দ্বিতীয় এটা হচ্ছে এটা প্রথম প্রকারে স্টিলের পরিমাণ, আর এটা প্রথম প্রকারে ক্রোমিয়ামের পরিমাণ। এইবার দ্বিতীয় প্রকারে আমাদেরকে বের করতে হবে। তাহলে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত দেওয়া আছে, 5:21। তাহলে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়ামের পরিমাণটা কত হবে, দেখো 5 যোগ 21 ইন্টু y।
যেহেতু আমরা এখানে ওয়াই ধরে নিয়েছিলাম দ্বিতীয় প্রকারে, ওয়াই একক স্টেনলেস স্টিল মেশাতে হবে, তাহলে এটা ওয়াই একক দিয়ে হচ্ছে গুণ হয়ে যাবে এখানে দেখো। তাহলে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়ামের পরিমাণ কত হচ্ছে 5 + 5 + 21 ওয়াই, এখান থেকে 5y/26 একক। আবার দ্বিতীয় প্রকার ক্রোমিয়ামে দ্বিতীয় প্রকার স্টিলের পরিমাণ কত হবে দেখো, দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের পরিমাণ কত হবে 21/5 + 21 ওয়াই, তাহলে 21y/26। তাহলে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়ামের মোট পরিমাণ, তাহলে আমরা দুটোকে মেশানো হচ্ছে, তাহলে দুটোরই ক্রোমিয়ামকে আমরা যোগ করে নেবো দেখো। তাহলে 2x/13 + 5y/26, এখানে দেখো 2x/13, এটা প্রথম প্রকারের সাথে দ্বিতীয় প্রকারের ক্রোমিয়াম মিক্সড হলে কি হবে দেখো, দ্বিতীয় প্রকারের ক্রোমিয়াম 5y/26, তাহলে 2x/13 + 5y/26 যোগ করলে এখানে 4x + 5y/26 একক। আবার এটা একইভাবে নতুন স্টেনলেস স্টিলের এটা হচ্ছে ক্রোমিয়ামের মোট পরিমাণ, স্টিলের মোট পরিমাণটা দেখো কত হবে, একইভাবে আবার 11x/13 + 21y/26, এটা করলে হবে 22x + 21y/26 একক। এইখান থেকে আমরা শর্তানুযায়ীতে বসিয়ে দিতে পারবো 4x + 5y/26 / 22x + 21y/26 সমান কত আমাদের দেওয়া ছিল দেখো, অনুপাতটা দেওয়া ছিল 7:32, দেখো এখানে 7:32। তাহলে এইটা 4x + 5y/26 আর 22x + 21y/26 সমান 7/32। এইখান থেকে আমরা এইটা এবার 26 আর 26 দেখো কেটে যাবে, গেলে তাহলে 4x + 5y/22x + 21y সমান 7/32। এখান থেকে 128x + 160y সমান 154x + 147x, এটা জাস্ট কোনাকুনি গুণ হয়ে গেছে। এবার দেখো এখানে 128x - 154x, এক্সটাকে এদিকে আনলে এটা মাইনাস হয়ে যাবে, আবার ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে যাবো, গিয়ে দেখো এখানে মাইনাস কেটে যাবে, তাহলে x/y সমান 13/26, তাহলে এখানে 13 × 26 1/2 হবে, x/y সমান 1/2, তাহলে x/y সমান কত 1/2। অতএব তাহলে কি দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। তাহলে দেখো 4 কি বলছে, কোন পঞ্চায়েত সমিতি সরকারি অনুদানে 40% স্বাস্থ্য খাতে, 35% শিক্ষা খাতে এবং শিক্ষা খাতের 30% সাক্ষরতা প্রকল্পে খরচ করে। যদি সাক্ষরতা প্রকল্পে খরচের মোট পরিমাণ বলছে দেখো 2,10,000 টাকা হয়, তাহলে এ আমাদের কি চাইছে অনুদানের মোট পরিমাণ, আর বি হচ্ছে শিক্ষা খাতে খরচ ও স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে চলো দেখে নিই। তাহলে আমরা ধরে নেবো যে মনে করি মোট অনুদান হচ্ছে x টাকা, তাহলে শিক্ষা খাতে খরচ কত করেছে 35%, তাহলে x × 35 100 টাকা। তাহলে সাক্ষরতা প্রকল্পে খরচ কত বলেছে শিক্ষা খাতের, দেখো এখানে কি বলেছে 40% স্বাস্থ্য খাতে আর 35% হচ্ছে শিক্ষা খাতে এবং শিক্ষা খাতের 30% হচ্ছে সাক্ষরতা প্রকল্পে। তাহলে হচ্ছে দেখো এটা ভালো করে দেখো, শিক্ষা খাতের হচ্ছে 30% সাক্ষরতা প্রকল্পে, তাহলে শিক্ষা খাতে কত হয়েছে আমাদের এইখানে x × 35 100 টাকা, আর সাক্ষরতা প্রকল্পে তাহলে x × 35 100 আবার 30 100, তাহলে এরই হচ্ছে 30% যেহেতু এখানে ইউজ হয়েছে, তাহলে x × 35 100 × 30 100। তাহলে শর্ত অনুযায়ী কি x × 35 100 × 30 100 সমান আমাদের কি 2,10,000, এটাই দেওয়া আছে। তাহলে x সমান এখানে দিয়ে কত হবে, কাটাকাটি করলেই হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 2,10,000 এইগুলো হচ্ছে উল্টে যাবে, 100 উপরে হয়ে যাবে, এর 100 উপরে হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে এইখানে দেখো মোট অনুদানের টাকাটা আমরা তাহলে পেয়ে যাব। এখানে তাহলে কত হচ্ছে 20 লাখ, তাহলে 20 লাখ টাকা, তাহলে অনুদানের মোট পরিমাণ কত 20 লাখ টাকা, আর শিক্ষা খাতে খরচ কত 35%, তাহলে 20 লাখ × 35 100 সমান এইখানে 7 লাখ টাকা। আবার স্বাস্থ্য খাতে খরচের পরিমাণ এইখানে আবার 20 লাখ × 40 100, 40% হচ্ছে বলেছিল দেখো, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে 8 লাখ টাকা, তাহলে হচ্ছে এটাই হলো অ্যান্সার। আবার নেক্সট অঙ্ক তাহলে কি বলছে চলো দেখি। 4 কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। 4 একটা দেখো কি বলছে, a³ - 9b³ + a + b হোল কিউব। এটা কিভাবে হবে দেখি, এটা কিভাবে হবে দেখো, তাহলে a³ - 9b³ + a + b হোল কিউব, এখানে a³ - 9b³ কে আমরা কিভাবে লিখতে পারি -b³ - 8b³ আকারে লিখতে পারি। দেখো
তাহলে এখানে হচ্ছে এটা যোগ করলে কত হবে, -9b কিউব। এইবার হচ্ছে -8b কিউব লিখে এটা যেরকম আছে সেরকমই বসিয়ে দেবো আমরা। এরপরের লাইনে দেখো কি হবে, a কিউব - b কিউব আর a প্লাস b হোল কিউবকে এদিকে আনবো আর -8b কিউবটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 2b হোল কিউব আকারে লিখতে পারি এই -8b কিউবকে, -2b হোল কিউব a প্লাস b হোল কিউব -2b হোল কিউব। তাহলে এখান থেকে এইটা হচ্ছে a কিউব - b কিউবের সূত্রে পড়ে গেছে, দেখো a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আবার এইখানে এটা হচ্ছে a প্লাস b হোল কিউব -2b হোল কিউব, এটা হচ্ছে এটাও a কিউব - b কিউবের সূত্রে পড়ে গেছে। এখান থেকে এটা তাহলে কি হবে, a প্লাস b -2b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2b ইন্টু a প্লাস b প্লাস 4b স্কোয়ার। এই লাইনটা কি হচ্ছে দেখো, এখানে তাহলে a মাইনাস b, এইখানে হচ্ছে a প্লাস b -2b, এটা হচ্ছে কি হবে দেখো a প্লাস b -2b। তাহলে -2b থেকে b বাদ দিলে কত থাকবে, a মাইনাস b থাকবে। এটা a মাইনাস b, এটাও a মাইনাস b হয়ে যাবে। তাহলে এখান থেকে a মাইনাস b যদি আমরা কমন নিয়ে নিই দুটো থেকে, তাহলে a মাইনাস b কমন নিলে কি হবে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এইটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর প্লাস এটা হচ্ছে 2ab, এই 2b ইন্টু a প্লাস 2b ইন্টু b, তাহলে b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস এখানে 4b স্কোয়ার পড়ে আছে দেখো 4b স্কোয়ার। তাহলে এখান থেকে এটা a মাইনাস b ইন্টু এইখানে কাটাকাটি ভিতরে কেটে গিয়ে তাহলে কত থাকবে আমাদের, 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। এখানে যোগ বিয়োগ করে কাটাকাটি করে এইটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো বলেছে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো এটা কিভাবে হবে দেখে নিই। তাহলে এখানে কি করব, a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ারকে যেরকম আছে সেরকম রেখে দেবো আর এই প্লাস a স্কোয়ার থেকে একটা -1 করে দেবো। তাহলে a স্কোয়ার মাইনাস 1 এক্স ওয়াই দিয়ে আবার একটা প্লাস এক্স ওয়াই করবো। প্লাস এক্স ওয়াই করলে দেখো আমাদের a স্কোয়ার এক্স ওয়াইটাই থাকবে এখান থেকে। এখানে এই দুটো যোগ বিয়োগ করলে এটা হচ্ছে a স্কোয়ার এক্স ওয়াই থাকবে। দেখো a স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে গিয়ে তাহলে আমাদের কি থাকবে, a স্কোয়ার এক্স ওয়াই থাকবে। আবার এখানে এটা যেরকম আছে সেরকমই রেখে দেবো, প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। আবার এখান থেকে এটা আবার a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইটা a স্কোয়ার মাইনাস 1 মানে কি a মাইনাস 1 ইন্টু a প্লাস 1, তাহলে a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এইখান থেকে a মাইনাস 1 ইন্টু এক্স, এখান থেকে যদি আমরা কমন নিই a মাইনাস 1 এক্স কমন নিলে আমাদের কি থাকবে, একটা এক্স থাকবে। আর এখান থেকে a মাইনাস 1 এক্স কমন নেওয়া হয়েছে, এখান থেকে a প্লাস 1 ইন্টু ওয়াই থাকবে। আবার এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই, দেখো দুটোতে ওয়াই আছে, তাহলে ওয়াই কমন নিলে এক্স প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই। তাহলে নেক্সট কি হবে দেখো, এখান থেকে এক্স প্লাস এটা a প্লাস 1 ইন্টু ওয়াই, ভিতরে যেহেতু দুটো সেম হয় তাহলে এইটাই কমনে চলে আসবে আবার, তাহলে এক্স প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই ইন্টু a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, দেখো এক্স প্লাস a প্লাস ওয়াই, এই ওয়াইটা গুণ করে দিয়ে আবার এটা এক্সটা গুণ করে দিয়ে লিখলে কি হবে, a এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। নেক্সট অঙ্ক দেখো বলেছে 5 দাগের দেখো লসাগু নির্ণয় করতে বলেছে। কি আছে, 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার, আর কি আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার b কিউব, আর কি আছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে এইটা কিভাবে হবে দেখে নিই। তাহলে আমাদেরকে প্রথম সংখ্যামালা কি দেওয়া আছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 3a স্কোয়ার মাইনাস 9ab প্লাস 4ab, এটা যদি আমরা ভেঙে লিখি, আর এইটা দেখো 3 বারে হচ্ছে 36, আমাদেরকে কি করতে হবে, গুণ করে 36 মিলাতে হবে আর যোগ বিয়োগ করে মাইনাস 5ab মিলাতে হবে। দেখো যোগ বিয়োগ করতে এটা মাইনাস 5ab মিলছে, মাইনাস 9ab থেকে 4ab বিয়োগ করতে মাইনাস 9ab মিলছে, আবার গুণ করলে দেখো 4 9 36 মিলছে। যেহেতু 12 আর এই 3 এর গুণফল 36, এর সামনে যেহেতু 3 আছে তাই আমাদেরকে হচ্ছে 36 মিলাতে হয়েছে। তাহলে এখানে মাইনাস 12b স্কোয়ার, এখান থেকে তাহলে আমরা কমন নিতে পারবো কি, 3a কমন নিতে পারবো। দেখো দুটো দেখি, তাহলে এখানে কি থাকবে, a মাইনাস 3b প্লাস 4b কমন নিলে a মাইনাস 3b এখান থেকে, তাহলে ভিতরে দুটো সেম হয়ে গেছে। তাহলে এখান থেকে a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b। আবার দ্বিতীয় সংখ্যামালা কি ছিল, a টু দি পাওয়ার 5 মাইনাস 27a স্কোয়ার b কিউব,
এইখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারবো। এ স্কোয়ার কমন নিলে আমাদের কি থাকবে, এ কিউব, তাহলে 27 বি কিউব, এখান থেকে আবার 27 বি কিউব থাকবে। আবার এখান থেকে এ স্কোয়ার ইন্টু এটা এ কিউব মাইনাস 3b হোল কিউব আকারে লিখতে পারি, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে গেল। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 3b ইন্টু এ স্কোয়ার প্লাস এ 3b প্লাস 3b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার এ মাইনাস 3b এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, এটাই হলো। আর নেক্সট হচ্ছে তৃতীয় সংখ্যামালা কি আছে, 9 এ স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এখান থেকে এটা আমরা 3a হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আবার এখান থেকে এটা হচ্ছে 2 ইন্টু 3a ইন্টু 4b প্লাস 4b হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, 3a প্লাস 4b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা সংখ্যামালা। এই তিনটে থেকে আমাদেরকে লসাগু বের করতে বলেছে। তাহলে এখান থেকে লসাগুটা কি হবে, নির্ণয় লসাগু হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 3b 3a প্লাস 4b হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। হাইয়েস্ট পাওয়ার গুলোকে নিতে হয়। এখানে এ আছে, এ এর হাইয়েস্ট পাওয়ার দেখো কি আছে, এইখানে এ প্রথমে এ হাইয়েস্ট পাওয়ার কি এ স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার, তাহলে এখানে এ স্কোয়ার হবে প্রথমে, তারপরে এ মাইনাস 3b, এ মাইনাস 3b এর হাইয়েস্ট পাওয়ার কি আছে, এ মাইনাস 3b আছে, তাহলে এ মাইনাস 3b, তাহলে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 3b ইন্টু দেখো 3a প্লাস 4b হোল স্কোয়ার, এর হাইয়েস্ট পাওয়ার কি 2, তাহলে 2 হাইয়েস্ট পাওয়ার 2 এখানে, তাহলে 3a প্লাস 4b, তাহলে আমাদেরকে 3a প্লাস 4b হোল স্কোয়ারটাকে নিতে হবে যেহেতু হাইয়েস্ট পাওয়ারকে নিচ্ছি। তাহলে এখানে হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b হোল স্কোয়ার ইন্টু দেখো আমাদের এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ারের আর পাওয়ার হচ্ছে 1, তাহলে আর কোনো পাওয়ার নেই, তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্টে কিনে বসে যাবে। তাই জন্য আমাদের নির্ণয় লসাগু কি, এইটা হচ্ছে দেখো এ স্কোয়ার এ মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। 5 নম্বরে অথবা দিয়ে এটা কি বলছে দেখো, অথবা কি গসাগু নির্ণয় করো। গসাগু কি আছে, এক্স কিউব মাইনাস 16x, আবার হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4 আর 2x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 28x। তাহলে এটা কিভাবে আমরা গসাগু নির্ণয় করবো, প্রথম সংখ্যামালা x কিউব মাইনাস 16x, তাহলে এখান থেকে x কমন নিলে x স্কোয়ার মাইনাস 16 থাকবে, আবার x ইন্টু এটাকে আমরা কিভাবে লিখতে পারি x হোল স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় পড়ে গেলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। দ্বিতীয় সংখ্যামালা কি আছে 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, এখান থেকে x কমন নিলে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এখান থেকে x, তাহলে এইটা কিভাবে লিখতে পারি দেখো 2x স্কোয়ার প্লাস 9x টাকে আমরা 8x প্লাস x হিসেবে গুণ করতে পারি। দেখো গুণ করলে আমাদের 9 গুণ যোগ করলে আমাদের 9 মিলছে, আর দেখো গুণ করলে 8 মিলছে, 4 দুগুণে 8, তাহলে 8 আগে 8 মিলছে। তাহলে এখান থেকে x ইন্টু 2x ইন্টু 2x কমন গেলে x প্লাস 4, আবার 1 কমন গেলে x প্লাস 4, এখান থেকে x ইন্টু x প্লাস 4 ইন্টু 2x প্লাস 1। তৃতীয় সংখ্যামালা কি আছে 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 28x, এখান থেকে x কমন নিলে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 28, এখান থেকে এইটাকে আবার কিভাবে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28, এখান থেকে x ইন্টু 2x ইন্টু x প্লাস 4 মাইনাস এইখান থেকে 7 কমন নিলে x প্লাস 4, আবার এখান থেকে তাহলে এটা কি হলো x ইন্টু 2x মাইনাস 7 x প্লাস 4। তাহলে নির্ণয় গসাগু দেখো, গসাগু নিতে গেলে যেটা তিনটাতেই কমন আছে সেটাকে নিতে হয়। দেখো তিনটাতে x ইন্টু x প্লাস 4, এইখানেও x আছে x প্লাস 4 আছে, আবার এখানেও x আছে x প্লাস 4 আছে, তাহলে আমাদের গসাগু কি x ইন্টু x প্লাস 4, এটাই হচ্ছে অ্যান্সার। 6 দাগের একটা দেখো কি বলছে, সমাধান করো x প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28 সমান x প্লাস 6/21 প্লাস 5 মাইনাস x মাইনাস 12/3। এটাকে তাহলে সমাধান করব, চলো দেখি। x প্লাস 1/2 মাইনাস 5x প্লাস 9/28, এটাকে টোকা হলো। তো নেক্সট দেখো এই দুটো লাইন সেমই আছে, তাহলে এই লাইনটা দেখো, তাহলে এই আমাদেরকে কি করতে হবে, এই নিচের গুলোকে লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু করে নেবো, প্রথমে এটাকে লসাগু করে ভগ্নাংশে আমাদেরকে ভগ্নাংশে বিয়োগ করতে হবে এটাকে, তাহলে লসাগু করলে 28 হবে, 28 হলে আর এটা হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করে কি ওপরটা দিয়ে গুণ করতে হবে ভাগফল দিয়ে। তো এটা যদি আমরা নিচেরটা দিয়ে ভাগ করি কত হবে 14, আর ওপরে তাহলে ও 14 দিয়ে গুণ হবে ওপরে, দেখো 14 ইন্টু x প্লাস 1 মাইনাস এইটাকে আবার যদি একইভাবে করি 5x প্লাস 9 মাইনাস এই 5x প্লাস 9টা মাইনাসের সাথে গুণে থাকবে, তাহলে এখানে সমান এটাকেও আমরা একইভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবো। তাহলে এখানে দেখো x প্লাস 6 প্লাস 105 মাইনাস 7 ইন্টু x মাইনাস 12/21, তাহলে এখানে এই 21 লসাগু হবে, 21 আর 3 লসাগু করলে 21 হবে, আর ওপরে এই নিচেরটা দিয়ে ভাগ করে ওপর দিয়ে গুণ করলে এইটা হবে। আর নেক্সট লাইনে কি করেছে, নেক্সট দেখো
এইখানে 28 আর এদিকে 21 আছে, তাহলে আমরা দুদিকে কাটতে পারবো। দেখো 4 দিয়ে হচ্ছে 7 দিয়ে কাটা যাচ্ছে, 4 7 28 আর এখানে 3 7 21, তাহলে এদিকে 4 আর এদিকে 3 হয়ে গেল। দেখো এটাকে আবার যোগ বিয়োগ করলে উপরে করলে আমাদের 9x + 5 হবে, আর এটা -6x + 195/3। তাহলে এইখান থেকে এইটা হচ্ছে 27x + 15। এটা যদি কোনাকুনি গুণ করি 3 9 27x + 3 5 15, আবার সমান এখান থেকে 4 যদি কোনাকুনি গুণ করি তাহলে -4 6 24x + 4 আর 195 গুণ করলে 780। এখান থেকে তাহলে 27x + 24x সমান 780 - 15, কারণ হচ্ছে এই 27x আর এই 24x এদিকে এসে গেলে কি হবে, +24x হয়ে যাবে -24x। আবার এখান থেকে এটা যোগ করলে 51x সমান 765। এটা যদি বিয়োগ করে দিলে 765 হবে। তাহলে x সমান 765/51, তাহলে x সমান কত হবে 15। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। সরল করো কি আছে, b + c * b² + c² - a²/2bc + c + a * c² + a² - b²/2ca + a + b * a² + b² - c²/2ab। তো এটা আমরা সরল করব, চলো করা যাক। এখানে দেখো কি আছে, নিচে আছে 2bc, তাহলে এখানে কি করতে হবে, এখানে আমরা দেখো 2ca, আবার এখানে আছে 2ab, তাহলে এগুলোকে আমরা 2abc আকারে লিখবো। তাহলে এখানে 2abc, এখানেও 2abc, এখানেও 2abc করতে হবে। তাহলে এখানে 2abc করতে গেলে এখানে কি লাগবে, a লাগবে। তাহলে আমরা উপর নিচে a দিয়ে গুণ করে দেবো। দেখো নেক্সট লাইনে দেখো কি হয়েছে, উপর নিচে যদি a দিয়ে গুণ করি, এইখানে a দিয়ে গুণ করলে কি হবে, ab + ac * b² + c² - a²। দেখো ab + ac * b² + c² - a²। নিচে তাহলে কি হবে, a দিয়ে গুণ করলে 2abc প্লাস এইগুলো একইভাবে হবে 2abc * ac + bc, তাহলে এখানে b দিয়ে গুণ করতে হবে। তাহলে 2abc তাহলে bc + ab হবে। আবার এইটা যেরকম আছে সেরকমই থাকবে, এটাও একইভাবে আমরা করব। তারপর নেক্সট লাইনটা দেখো, তাহলে এইখানে এই দুটোকে আমরা এবার গুণ করে নেব। এখানে গুণ করলে দেখো কি হবে, প্রথমে আমি একটা গুণ দেখিয়ে দিচ্ছি। দেখো ab এই ab এর সাথে এই b² এর গুণ করতে হবে, আবার ab এর সাথে এই c² এর, আবার ab এর সাথে এই a² এর গুণ করতে হবে, আবার এই ac এর সাথে b² এর, আবার ac এর সাথে c² এর, আবার ac এর সাথে a²। এইভাবে গুণটা করতে হবে। প্রথমে ab * b², তাহলে করলে কি হবে, ab³। দেখো এখানে ab³, আবার প্লাস ab * c², তাহলে abc² হবে। দেখো abc², আবার ab এর সাথে -a² এর গুণ করলে কি হবে, -a³b। দেখো -a³b, আবার এইখানে ac সাথে b² গুণ করতে হবে, করলে কি হবে, ab²c। দেখো এখানে ab²c, আবার এই ac এর সাথে c² এর গুণ করতে হবে, তাহলে কি হবে, ac³ হবে। দেখো ac³, দেখো এখানে ac³ হয়েছে। আবার এইখানে আমরা ac এর সাথে -a² * ac করতে হবে, তাহলে করলে কি হবে, -a³c। তাহলে এখানে দেখো -a³c হয়েছে। আর এইভাবে বাকি গুণগুলো করতে হবে। বাকি গুণগুলো করে, আর তাহলে নিচে হচ্ছে আমাদের লসাগু কি হচ্ছে, 2abc। লসাগু কত হবে, 2abc। আর এইখানে এই গুণগুলো করলে আমাদের হচ্ছে এইখানে এইগুলো পরপর লেখা হবে, দিয়ে তারপরে এগুলো হচ্ছে কাটাকাটি হয়ে যাবে। দেখো ab³ এর সাথে ab³ এর সাথে -ab³ কেটে যাবে, আবার -a³b এর সাথে +a³b কেটে যাবে। এরকম করে কাটাকাটিগুলো করে আমাদের কি থাকবে, abc², 2abc² থাকবে, 2ab²c থাকবে, আর 2a²bc থাকবে। আর নিচে আছে দেখো 2abc। তাহলে এখান থেকে আমরা কি করব, 2abc এখান থেকে কমন নিতে পারবো। 2abc কমন নিলে কি হবে, c + b + a বা a + b + c হিসাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো ওপর নিচে কেটে যাবে, দিয়ে আমাদের কি থাকবে, তাহলে c + b + a বা a + b + c। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 6 দাগের 3 কি বলেছে, 12a⁴ + 5a³ - 33a² - 3a + 16কে 4a² - a - 5 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তাহলে এটা কিভাবে হবে দেখে নিই। তাহলে এখানে দেখো আমাদেরকে ভাগের ভিতরে হচ্ছে আমাদের এইখানে ভাজ্যতে আমাদেরকে কি বসাতে হবে, এইটা বসাতে হবে, আর হচ্ছে ভাজকে 4a² - a - 5। এখানে আমরা যদি ভাগ করি, প্রথমে আমাদেরকে কি মেলাতে হবে, এখানে 12a⁴। তাহলে এখানে আমরা
এই 3 সাথে যদি 4 গুণ করি তাহলে 12 মিলবে। দেখো 3 4 12, আর এখানে a স্কোয়ার আছে, তাহলে আবার একটা a স্কোয়ার নিলে তাহলে 3a স্কোয়ার দিয়ে যদি গুণ করি এখানে 12a⁴ মিলবে। তাহলে 12a⁴ মিললেই আবার নেক্সট তাহলে আমরা 3a স্কোয়ার দিয়ে যেহেতু গুণ করছি তাহলে করলে কি হবে -3a³। দেখো -3a³, তাহলে এটা +5a³ এর নিচে বসবে যেহেতু এটা a³। আবার এটা -5, তাহলে এখান থেকে -5 দিয়ে গুণ করলে কি হবে -3 5 15 a স্কোয়ার হবে। a স্কোয়ার এখানে যেহেতু -5, তাহলে এখানে এটা নিচে 3টে বসে গেল। এটা এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো চিহ্নগুলো মাইনাসগুলো প্লাস হয়ে যাবে আর প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। এখানে এটা মাইনাস হয়ে গেলে কি হবে, এটা কেটে যাবে। আবার এইটা এখানে এইটা যদি এইটা তাহলে যোগ হয়ে যাবে, উপর নিচে যোগ হয়ে গেলে কত হবে দেখো 8a³। আবার মাইনাস এইখানে এটা কি হবে -18 a স্কোয়ার হবে, যেহেতু হচ্ছে এইখানে এটা -33 আর এইটা হচ্ছে +15, তাহলে এটা বিয়োগ হয়ে গিয়ে কত থাকবে -18 a স্কোয়ার। আবার এখান থেকে এটা -3 যেমন আছে নেমে যাবে নিচে, আর +16টাও নেমে যাবে। এইবার আমাদেরকে কি মেলাতে হবে, 8a³ মেলাতে হবে। তাহলে এখানে এই 4a স্কোয়ারের সাথে কত গুণ করলে 8a³ হবে, দেখো 2a গুণ করলে। আবার আমরা +2a গুণ করব, +2a গুণ করলেই তবে 8a³ মিলছে। আবার একইভাবে +2a -a এর সাথে গুণ হবে, তাহলে -2a স্কোয়ার হবে। এটা হচ্ছে এই a স্কোয়ারের নিচে বসবে। আবার -5 × 2a করলে কত হবে -10a। দেখো -10a। আবার আমরা এটাকে বিয়োগ করব, আবার এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, হয়ে গিয়ে এইটা আমাদের কেটে যাবে। কেটে গিয়ে আবার এইটা হচ্ছে দেখো দুটো যোগ বিয়োগ হয়ে যাবে, হয়ে গিয়ে দুইটা বিয়োগ হলে কত হবে -16a স্কোয়ার প্লাস এইটা আবার বিয়োগ হলে কত 7a + 16টা নেমে যাবে নিচে। আবার আমাদেরকে -16a স্কোয়ার মেলাতে হবে। তাহলে -16a স্কোয়ার মেলাতে গেলে কি করতে হবে, -4 দিয়ে গুণ করতে হবে। দেখো 4 4 16 হবে, তবে -16a স্কোয়ার। তাহলে একইভাবে 16a স্কোয়ার আবার 7 হবে +16 হবে। নিচে দেখো এটা হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, এইটা কেটে যাবে। কেটে গেলে আমাদের কি থাকবে 3a - 4। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। তাহলে আমাদের এটাই চেয়েছিল। তাহলে ভাগফল কত 3a স্কোয়ার + 2a - 4, আর ভাগশেষ কত 3a - 4। নেক্সট দেখো 7 দাগের আগেরটা কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির যোগফল 14, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা এটা কিভাবে হবে দেখে নিই। হ্যাঁ, আমরা ধরে নেবো কি এককের অঙ্ক x, ধরি এককের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক কি হবে 14 - x। যেহেতু দুটি অঙ্কের যোগফল কত ছিল 14, তাহলে একটি অঙ্ক আমরা বিয়োগ করলে আর একটি পেয়ে যাবো, তাহলে 14 - x হবে দশকের অঙ্কটি। তাহলে সংখ্যাটি কি হবে, যেহেতু দশকের অঙ্ক 14 - x, তাহলে দশকের অঙ্ক কি হয় 10 গুণ হয়, তাহলে 10 গুণ × 14 - x প্লাস এই এককের অঙ্ক প্লাস x। তাহলে আমাদের সংখ্যাটি কি এইটা। তাহলে সংখ্যাটি থেকে কি বলা ছিল, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে সংখ্যাটি তাহলে কি হবে 29 বিয়োগ করলে কি হবে দেখো, তাহলে 10 আমাদের হচ্ছে সংখ্যা হচ্ছে এইটা 10 × 14 - x প্লাস x আর -29। তাহলে এইটাকে আমরা হচ্ছে 10 এই সংখ্যার আকারে সাজিয়ে নেবো। দেখো 10 × 14 - x -3 করব, আবার এইটা হচ্ছে প্লাস x + 1 করব। তাহলে আমরা এটা সংখ্যাটি এইভাবেই হচ্ছে সাজাতে হবে, কারণ 10 গুণ প্লাস একটা সংখ্যা থাকতে হবে। তাহলে এখানে দেখো এটা 14 - x -3 হবে। তাহলে এইটা যদি আমরা গুণ করি তখন আমাদের সেই -29 আর এই ওপরেরটাই হবে। তাহলে এইভাবে আমাদেরকে এটা সাজিয়ে নিতে হবে। আবার শর্ত অনুযায়ী তাহলে কি বলা আছে, যে 29 বিয়োগ করলে সংখ্যা দুটি কি সমান হয়। তাহলে 14 - x -3 সংখ্যাটা আর x + 1 এই সংখ্যা দুটো তাহলে সমান হবে। তাহলে এইটা থেকে আমরা x এর মানটা বের করতে পারবো। দেখো -x, এই x টা দিকে গেলে -x, আর এই 14 আর 3 দিকে গিয়ে এইটা মাইনাস হয়ে যাবে 14টা, আর 3টা হচ্ছে প্লাস হয়ে যাবে। হয়ে গিয়ে আমাদের -2x = -10 হবে। এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে x এর মান কত হবে দেখো সমান তাহলে 5 হবে। কাটাকাটি করলে মাইনাস কেটে গেলে x = 10 × 2 হবে, তাহলে 5 × 2 = 10 হবে। তাহলে উপরে হচ্ছে তাহলে আমাদের 5 হবে অ্যান্সার এখানে x এর মানটা। তাহলে অপর সংখ্যাটি তাহলে কত হবে 14 - 5 = 9। যেহেতু হচ্ছে দুটো সংখ্যার যোগফল 14, তাহলে 5 বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো 9। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার সংখ্যাটি তাহলে কত 9 × 10 + 5। এখানে দেখো সংখ্যাটি হচ্ছে 14, 10 × 14 - x প্লাস x, 14 - x মানে 9, তাহলে 10 × 9 + 5, তাহলে সমান হচ্ছে 95। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সংখ্যাটি কত 95। তাহলে নেক্সট অঙ্কটা দেখি কি বলেছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, একটি
1000 টাকার চেক ব্যাংক থেকে ভাঙিয়ে কয়েকটি 5 টাকার এবং কয়েকটি 10 টাকার নোট পাওয়া গেল। যদি মোট 137টি নোট পাওয়া যায় তাহলে কতগুলি 5 টাকার নোট ছিল। তাহলে 5 টাকার নোট কতগুলি ছিল আমাদেরকে চেয়েছে। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে দেখো আমরা ধরে নেবো যে ধরি 5 টাকার নোট ছিল এক্সটি, আর তাহলে 10 টাকার নোট ছিল কত 137 মাইনাস এক্স, যেহেতু মোট নোট ছিল 137, তাহলে আমরা 5 টাকার নোট বাদ দিলেই তাহলে 10 টাকার নোট কতগুলো ছিল, মানে 10 টাকার নোট কতগুলো ছিল আমরা জানতে পারবো। তাহলে 137 থেকে এক্স বাদ দিলেই, তাহলে শর্ত অনুযায়ী আবার কি বলেছে, তাহলে 5x প্লাস 10 ইন্টু 137 মাইনাস এক্স সমান কত 1000। যেহেতু এখানে কি বলা আছে দেখো, যেহেতু এখানে কি বলা আছে 1000 টাকার চেক ভাঙিয়েছে, তাহলে 1000 টাকার চেক, যেহেতু চেকটা হচ্ছে 1000 টাকা, তাহলে 5 টাকার আর 10 টাকার নোট পাওয়া গেছে, তাহলে 5 ইন্টু এক্স, যেহেতু 5 টাকার হচ্ছে নোট ছিল এক্সটি, তাহলে 5x প্লাস 10 ইন্টু এই 10 টাকার নোট সমান 1000 সমান হচ্ছে মোট টাকা। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 5x প্লাস এইটা 1370 মাইনাস 10x সমান 1000। এখান থেকে এই মাইনাস 10x এই আর হচ্ছে 5x বিয়োগ করলে আমাদের মাইনাস 5x থাকবে, আর এখানে 1000 এখানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এই 1370 ওদিকে গেলে মাইনাস 1370 হয়ে যাবে। এখান থেকে x এর মানটা আমরা বের করতে পারবো, দেখো বললে 370 এর 5, তাহলে x সমান কত 74। তাহলে অতএব তাহলে 74টি 5 টাকার নোট ছিল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র তৈরি করো ও লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে এটা কিভাবে হবে দেখি। তাহলে আমরা এখানে ধরে নেবো যে ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি ঘর সমান একটি বই। 5টি ঘরকে আমরা একটি বই ধরে নেবো। আর দেখো ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘর সমান 10 টাকা ধরে নেবো আমরা। দেখো এটা 10, এটা হচ্ছে 10 টাকা। তাহলে এখানে পয়েন্টগুলো কত কত আছে, এ 1,50, বি 2,100, সি 3,150, ডি 4,200। তাহলে এইটাকে হচ্ছে আমরা কিভাবে গ্রাফ কাগজ করব, দেখো এইখানে আমরা দেবো এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে বইয়ের সংখ্যা আর ওয়াই অক্ষ বরাবর বইয়ের দাম। তাহলে এখানে দেখো প্রথমে একটি বই মানে 5টি ঘর। তাহলে এখান থেকে আমরা এক্স অক্ষের দিকে তাহলে আসবো 1 2 3 4 5, তাহলে এক্স অক্ষের দিকে 5 ঘর আসতে হবে আমাদেরকে। আর ওয়াই অক্ষের দিকে দেখো এখানে আছে 1,50, আর একটি ঘর মানে 10 টাকা। একটি ঘর যেহেতু 10 টাকা, তাহলে 5টি ঘর মানে 50 টাকা। তাহলে আমরা ওয়াই এর দিকে 5টি ঘরে যাব, 1 2 3 4 5। ঠিক একইভাবে আমরা হচ্ছে দেখো দুটি বই মানে দেখো এখানে তাহলে দুটি বই মানে আমাদেরকে 10 ঘর নিতে হবে। তাহলে আমরা এক্স এর দিকে 10 ঘর আসবো, 1 2 3 করে এখানে 5 আর হচ্ছে এখানে 10। তাহলে এখানে এক্স এর দিকে 10 ঘর আসলাম, আর উপরে হচ্ছে 100, মানে একটি আমরা কি ধরেছিলাম যে একটি ঘর মানে 10 টাকা। তাহলে এখানে 100 টাকা আছে, তাহলে আমাদেরকে 10টা ঘর নিতে হবে। তাহলে 1 2 3 4 এখানে 5 আর এখানে 10 দিয়ে আমরা এখানে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। এখানে আবার এইখানে পয়েন্ট দিয়ে গোল করে দিতে হবে। তাহলে বাকি পয়েন্টগুলো ঠিক একইভাবে করে নিয়ে আমরা কি করব, এই স্কেলের সাহায্যে একটা সরলরেখা টানবো। এই বিন্দুগুলোকে এক সরলরেখায় রেখে আমরা একটা সরলরেখা টানবো। তাহলে আমরা এখানে যেহেতু যে আমরা একটা সরলরেখা পাবো টানলে, তাহলে যদি আমরা একটা সরলরেখা পাই তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এটি হচ্ছে রৈখিক। তাহলে এটা কিভাবে লিখতে হবে দেখো, যেহেতু কি বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থান করছে সুতরাং এটি কি রৈখিক, এটাই লিখতে হবে। তাহলে নেক্সট অঙ্ক কি বলছে দেখি। দেখো 9 দাগের 1টা হচ্ছে তোমাদের হচ্ছে উপপাদ্য 7, আর 9 দাগের 2টা হচ্ছে উপপাদ্য 9, আর 9 দাগের 3টা হচ্ছে উপপাদ্য 11। এগুলো তোমরা বই দেখে করে নিতে পারো। আবার যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের ইউটিউব চ্যানেলের ক্লাস 8-এর ম্যাথের আলাদা একটা প্লে লিস্ট আছে, তোমরা ওই প্লে লিস্ট দেখে এই ভিডিওগুলো দেখে নিতে পারো, দেখে বুঝতে পেরে যাবে। চলো নেক্সট অঙ্ক কি আছে দেখো, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা প্রমাণ করো যে এবি প্লাস এসি বড় কার চেয়েও 2AD এর চেয়েও। তাহলে এটা কিভাবে হবে দেখি। এখানে দেখো ত্রিভুজ এবিসি একটা হচ্ছে ত্রিভুজ, আর প্রদত্ত কি হবে দেখো, ধরি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। দেখো ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা আর বিডি সমান সিডি, অর্থাৎ বিডি সমান সিডি। তাহলে দেখো বিডি আর সিডি হচ্ছে সমান। প্রমাণ আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এবি প্লাস এসিটা বড় কার চেয়েও 2AD এর চেয়েও। তাহলে এবি আর এসির যোগফলটা কার চেয়েও বড়, এই এডি মানে 2AD এর চেয়েও বড়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কন দেখো, অঙ্কন আমরা কি করে নেবো,
এডি সরলরেখা অংশকে এই বিন্দু পর্যন্ত বাড়াতে হবে। দেখো এডি কে এই বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে, আর যাতে হচ্ছে এডি সমান ডি হয়, তাহলে এডি আর ডি সমান হতে হবে সি ও ই বিন্দু যোগ করে সি সরলরেখা অংশ পাই। তাহলে এই দুটো বিন্দুকে জাস্ট যোগ করে দেওয়া হয়েছে সি আর ই কে। তারপরে প্রমাণটা দেখো কি হবে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ ডিসি এর বিডি সমান সিডি। দেখো ত্রিভুজ এবিডি এই ত্রিভুজটা, ডিসি এই দুটো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, দেখো এই দুটো ত্রিভুজ এর বিডি আর সিডি সমান, আর সিডি এই দুটো তো সমান আমাদের প্রথমেই আছে, প্রদত্তই দেওয়া আছে। আর কোণ এডিবি সমান বিব্রতিক কোণ সিডিই। দেখো কোণ এডিবি মানে হচ্ছে এডি কোণটা, আর হচ্ছে বিব্রতিক কোণ কি সিডিই মানে এই কোণটা আর এই কোণটা দুটো কি বিব্রতিক কোণ। আর এডি সমান ডি, অঙ্কন অনুসারে দেখো এডি আর ডি সমান আমরা অঙ্কনে করে নিয়েছিলাম এটা। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম কি হবে ত্রিভুজ ডিসি। তাহলে ত্রিভুজ এবিডি এই ত্রিভুজটা আর সিডি দুটো হচ্ছে কি সর্বসম, বাহু কোণ বাহু সর্বসমতা শর্তানুসারে। সুতরাং কি এবি আর সি হচ্ছে সমান, দুটো হচ্ছে অনুরূপ বাহু। আবার দেখো ত্রিভুজ এসি এর এসি যোগ সি টা বড়, কার চেয়েও এই ইচ্ছেও। দেখো ত্রিভুজ এ সি ই এই ত্রিভুজটার এসি আর সি যদি যুক্ত করা হয় তাহলে সেইটা কি হবে, এই চেয়েও বড় হতে হবে, তবেই তো ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এটাই আছে এখানে। তাহলে বা এসি যোগ সি টা বড় হতে হবে কার চেয়েও, এডি প্লাস ডি চেয়েও। তাহলে এই মানে কি এডি আর ডি, এই মানেই হচ্ছে আমাদের কি এডি আর ডি। আর এখান থেকে আমরা কি লিখতে পারি, এসি প্লাস এবি বড় কার চেয়েও এডি যোগ এডি। তাহলে ডি আর ডি সমান দেখো এডি, যেহেতু দুটো সমান তাহলে এডির জায়গায় আমরা ডি জায়গায় এডি লিখতে পারি, সি সমান এবি এবং ডি সমান এডি, তাই জন্য। তাহলে অতএব এসি প্লাস এবিটা বড় কাটছেও 2AD এর চেয়েও। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। অথবা দেখো কি আছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি। তো এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে এটা কিভাবে করতে হবে দেখে নিই। তাহলে এখানে দেখো আমাদের একটা ত্রিভুজ নিয়ে নিতে হবে এবিসি, একটা যে কোনো ত্রিভুজ প্রদত্ত। তাহলে কি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। তাহলে দেখো এবিসি ত্রিভুজের কোণ এবিসি মানে কি বি কোণটা, আর কোণ এসিবি মানে এই সি কোণটা এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয়। দেখো এর সমদ্বিখণ্ডক, এটা ওসি এর ওসিটা হচ্ছে এসি, কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। দেখো এই সমদ্বিখণ্ডক দুটো ও বিন্দুতে এখানে মিলিত হচ্ছে। তো আমাদের কি প্রমাণ করতে হবে, কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে কোণ বিওসি মানে এই ও কোণটা সমান কি 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ এই কোণের অর্ধেক আর কি, 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে প্রমাণটা কিভাবে হবে দেখো, ত্রিভুজ এবিসি এর অন্তঃসমদ্বিখণ্ডক বিও, তাহলে কোণ অতএব কি কোণ ওবিসি সমান হাফ ইন্টু কোণ এবিসি। তাহলে এটাকে আমরা 1 নম্বর দেবো। কোণ ওবিসি সমান কি হাফ ইন্টু কোণ এবিসি। দেখো ওবিসি মানে কি এই বি কোণটা, ওবিসি এই বি কোণটা সমান কি হাফ ইন্টু কোণ এবিসি। তাহলে এই কোণ এবিসি মানে এই গোটা বি কোণটার অর্ধেক ওবিসিটা। তাহলে এটাকে আমরা 1 নম্বর দেবো। আবার ত্রিভুজ এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে কি সিও। তাহলে এখানে দেখো ত্রিভুজ এসিবি মানে এর অন্তঃসমদ্বিখণ্ডক কি, দেখো এসি এর হচ্ছে ওসি, দেখো ওসিবি সমান হাফ ইন্টু কোণ এসিবি, হাফ ইন্টু কোণ এসিবি। তাহলে এর হচ্ছে সি কোণের অর্ধেক হচ্ছে এটা, তাই জন্য এটা হাফ ইন্টু কোণ এসিবি। আবার ত্রিভুজ এবিসি থেকে পাই কোণ এবিসি যোগ কোণ এসিবি প্লাস যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি। তাহলে এবিসি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। এখানে এটাই আছে। তাহলে এখান থেকে আমরা ত্রিভুজ ওবিসি থেকে পাই, ত্রিভুজ ওবিসি মানে এই ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজটা থেকে পাই কোণ ওবিসি যোগ কোণ ওসিবি যোগ কোণ বিওসি, এটাও 3টি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 4 নম্বর দিয়ে দেবো। বা হাফ ইন্টু কোণ এবিসি যোগ হাফ ইন্টু কোণ এসিবি যোগ কোণ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, হাফ ইন্টু কোণ এবিসি, আর হাফ ইন্টু কোণ এবিসি মানে কি এই শুধু ওবিসি কোণটা, দেখো শুধু এই কোণটা, এই এবিসি কোণের অর্ধেক যেহেতু, তাহলে এই ওবিসি কোণটা তাহলে ওবিসি হাফ ইন্টু এবিসি প্লাস হাফ ইন্টু এসিবি। হাফ ইন্টু এসিবি মানে আবার কি ওসিবি, কোণ ওসিবি। তাহলে এইখানে দেখো কোণ ওসিবির জায়গায় হাফ ইন্টু কোণ এসিবি লেখা আছে, আবার প্লাস কোণ বিওসি। তাহলে বিওসি এটাও যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে হাফটা আমরা কমন নিলে কোণ এবিসি যোগ কোণ এসিবি যোগ বিওসি সমান কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে হাফ ইন্টু এই কোণ এবিসি যোগ কোণ এসিবি মানে কি 180 ডিগ্রি মাইনাস
কোণ বিএসি। তাহলে দেখো এটা হচ্ছে কোণ হচ্ছে এবিসি, মানে এই বি কোণটা, এই বি কোণটা যোগ কোণ এসিবি, তাহলে এসিবি, তাহলে এই দুটো কোণের যোগফল, এই দুটো কোণের হচ্ছে যোগফল কি হবে, 180 ডিগ্রি মাইনাস বিএসি। বিএসি তাহলে 180 ডিগ্রি মাইনাস বিএসি মানে কি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বিএসি কোণ এবিসি, আর হচ্ছে কোণ এসিবি, তাহলে যোগ বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু কোণ বিএসি যোগ কোণ বিওসি। 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি মানে হচ্ছে হাফ ইন্টু কোণ বিএসি, এখান থেকে এটা 180 ডিগ্রি। আবার কোণ বিওসি সমান কি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যোগ হাফ ইন্টু বিএসি। তাহলে হচ্ছে কোণ বিওসি মানে তাহলে কি 180 ডিগ্রি থেকে মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু কোণ বিএসি। তাহলে অতএব কোণ বিওসি সমান, এখানে এটা বাদ দিলে কত হবে, 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু বিএসি। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। অঙ্ক দেখো 11 দাগের একটা কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো। তাহলে আমরা প্রথমে একটা 9 সেমি দৈর্ঘ্যের রেখা কেটে নেব। তাহলে আমরা হচ্ছে স্কেলের সাহায্যে একটা 9 সেমি দৈর্ঘ্যের রেখা কেটে নেবো। চলো, তাহলে এই রেখাটা হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা এখানে এবার কি করতে হবে দেখো, এই 9 সেমি দৈর্ঘ্যের রেখাকে সমান 5 ভাগে ভাগ করতে গেলে প্রথমে আমরা এখানে একটা যে কোনো মাপের সরলরেখা কেটে নেব। এইবার হচ্ছে আমাদের কি লাগবে, একটু বাড়িয়ে নেবো এই সরলরেখাটাকে। এইবার আমরা স্কেলের সাহায্যে এইখানে পয়েন্টটা দেবো। এইখানে হচ্ছে আমরা একটা যে কোনো কোণ কেটে নেব, যে কোনো মাপের একটা কোণ কেটে নিলেই। দেখো আমরা একটা কোণ কেটে নিয়েছি, একটু বাড়িয়ে দেবো। এবার আমরা প্রথমে এই 9 সেমির মাপটা নিয়ে নেব। তাহলে এখন 9 সেমির মাপটা হচ্ছে এখানে কেটে নেবো। এখানে হচ্ছে আমাদের দেখো এখানে 9 সেমি, এখানে পর্যন্ত হচ্ছে আমাদের 9 সেমি। তাহলে আমরা আমরা কি করব দেখো, এই কোণটাকে হচ্ছে আমরা প্রথমে এখানে একটা চাপ কাটবো, বৃত্তচাপ কাটবো এই কোণে বসিয়ে। আবার এইখানে এই 9 সেমির কাছে বসিয়ে আরেকটি বৃত্তচাপ এইদিকে কাটবো। তাহলে এবার দেখো কি করবো, এই কোণের মাপটা হচ্ছে নিয়ে নেব। এই কোণের মাপটা নিয়ে এইখানে কাঁটা বসিয়ে আমরা এদিকে আরেকটি চাপ কেটে নেব, নিয়ে এটা যুক্ত করে দেবো। করলে আমাদের কি হবে, ওই কোণেরটা সমান কোণ এদিকে তৈরি হয়ে যাবে। তাহলে দেখো এই দুটো কোণ হচ্ছে সমান হয়ে গেল। এইবার আমাদেরকে 9 সেমি দৈর্ঘ্য, এবার আমরা যদি ভাগ করতে চাই, আমাদেরকে দেখো কটি ভাগ করতে বলেছিল এইখানে, 9 সেমি দৈর্ঘ্যের রেখাকে 5 ভাগ করতে বলেছে। তাহলে যেহেতু আমাদেরকে 5 ভাগ করতে বলেছে, তাহলে আমাদেরকে এখানে ছোট মাপের 4টে এখন আমাদেরকে দাগ কাটতে হবে, যেহেতু 5টা ভাগ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এখানে একটা দাগ কেটে নেবো। দেখো 2টো দাগ, 3টে দাগ, 4টে দাগ, ঠিক একই মাপ রেখে এইখানে বসিয়েও আমরা 4টে দাগ কেটে নেবো। তাহলে একটা দাগ, 2টো দাগ, 3টে দাগ, 4টি দাগ। এইবার আমরা এই দাগগুলোকে আমরা হচ্ছে এই পয়েন্টগুলোকে হচ্ছে যুক্ত করে দেবো। দেখো আমাদের প্রতিটি রেখাগুলিকে সমান ভাগে ভাগ করা হয়ে গেছে, প্রতিটি ভাগ দেখো সমান হয়েছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। দেখো 11 দাগের দুয়েরটা কি বলছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 9 সেমি এবং 9 সেমি বাহুর বিপরীত কোণ 105 ডিগ্রি। তাহলে এটা কিভাবে করতে হবে দেখে নিই।
নেক্সট অঙ্ক দেখো, তুমি একটি মডেল তৈরি করেছো। উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। সেটি হলো দেখো উপকরণ আর খরচ। আর্ট পেপার 9 টাকা, স্কেচ পেন 12 টাকা, কাঁচি 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, আর পিচবোর্ড হচ্ছে 8 টাকা। তাহলে এই তথ্যগুলি থেকে একটি পাই চিত্র অঙ্কন করো। তাহলে আমাদেরকে পাই চিত্র আঁকতে বলেছে। তাহলে পাই চিত্রটা কিভাবে আঁকতে হবে চলো দেখে নিই। তাহলে দেখো এখানে আর্ট পেপার 9 টাকা ছিল, তাহলে এখানে হচ্ছে আমরা আর হচ্ছে স্কেচ পেন 12, তাহলে কাঁচি 25, রঙিন ফিতে 6 আর পিচবোর্ড 8। তাহলে আমরা এইগুলোকে যোগ করে নেবো। যোগ করলে দেখো মোট হচ্ছে 60 টাকা। আর এইখানে আমাদের কি লিখতে হয় দেখো ভগ্নাংশ, আর এইখানে লিখতে হয় কেন্দ্রীয় কোণ আর 360 ডিগ্রি ব্র্যাকেটে। তাহলে ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে, এই 9 বাই এই মোটটা বসাতে হবে। তাহলে 9 বাই দেখো 60, আবার 12/60, আবার 25/60। এখানে দেখো 12/60, 25/60, 6/60, 8/60। তাহলে এবার কাটাকাটি করলে দেখো এটা 3-এর 20 হবে, এটা 1-এর 5 হবে, এটা 5-এর 12 হবে, এটা 1-এর 10 হবে, এটা 2-এর 15 হবে। এখান থেকে আমরা এইবার কেন্দ্রীয় কোণ মানে 360 ডিগ্রি করতে গেলে কি করতে হবে, এই 3-এর 20 ইন্টু 360 ডিগ্রি করতে হবে। করে কাটাকাটি করলে দেখো আমাদের কোণগুলো বেরিয়ে যাবে। তাহলে প্রথম কোণ কি হবে 54 ডিগ্রি, দ্বিতীয় কোণ দেখো 72 ডিগ্রি। কাটাকাটি করলে আবার এটা কাটাকাটি করলে 250 ডিগ্রি, আবার এটা কাটাকাটি করলে 36 ডিগ্রি, আবার এটা কাটাকাটি করলে 48 ডিগ্রি। এবার আমাদের পাই চিত্রটা কিভাবে করতে হবে, এইখানে হচ্ছে আমাদের যে কোনো মাপের বৃত্ত এই কম্পাসের সাহায্যে কেটে নিতে হবে। তাহলে আমরা একটা যে কোনো মাপের বৃত্ত কেটে নেবো। আমরা এখানে এই বৃত্তটি কেটেছি দেখো। এইখানে এবার এর ব্যাসার্ধটা কাটতে হয়। তাহলে এই ত্রিভুজ এই বৃত্তের প্রথমে আমাদেরকে ব্যাসার্ধ কাটতে হবে। আর এই ব্যাসার্ধের সাথে চাঁদা বসিয়ে আমাদেরকে হচ্ছে কি করতে হয়, প্রথম কোণটি দেখো কি আছে 54 ডিগ্রি, আমাদেরকে প্রথম কোণটি কাটতে হয়। তাহলে প্রথম কোণটি এইভাবে বসিয়ে আমাদেরকে প্রথম কোণটি দেখো এখানে 54 ডিগ্রি হবে। এইখানে তাহলে দেখো এখানে 50, আমাদের প্রথমে যেহেতু বলা আছে যে 54, তাহলে এইখানে হচ্ছে আমাদের দেখো এইখানে হচ্ছে 50 আর 54 হচ্ছে এইখানে হবে। দেখো এইখানে আমাদের পয়েন্ট দিয়ে এখানে একটা পয়েন্ট দিয়ে আর এই দাগটা জাস্ট এইখান থেকে এইটুকু যুক্ত করতে হবে। আমাদের প্রথম কোণ হচ্ছে কত 54 ডিগ্রি। আবার এবার হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপে এইখানে বসাতে হবে চাঁদা। এইখানে বসিয়ে আবার দ্বিতীয় কোণটা কাটতে হবে দেখো 72 ডিগ্রি। আর 72 ডিগ্রি কাটা হয়ে গেলে আমাদেরকে চাঁদা এইখানে বসাতে হবে। আবার একইভাবে 72 ডিগ্রি কাটা হলে আবার 150 ডিগ্রি কাটতে হবে। আবার দেখো 36 ডিগ্রি, আবার 36 ডিগ্রি কাটা হয়ে গেলেই এইটা লাস্টের কোণটাই পড়ে থাকবে। তাহলে এটা 48 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে দেখো এইখানে এটা হচ্ছে স্কেচ পেন ছিল, এটা হচ্ছে আর্ট পেপার ছিল, এর নামগুলো খালি দিয়ে দিতে হবে, কাঁচি, আর এখানে রঙিন ফিতে ছিল, আর এটা হচ্ছে পিচবোর্ড ছিল। তাহলে আমাদের পাই চিত্রটিও হয়ে গেল।